প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে টেস্ট প্রিপারেশন যে কোর্স, সেই কোর্সের আজকে তৃতীয় অধ্যায়ের কনসেপ্ট ক্লাস হবে। তৃতীয় অধ্যায়ের অনেকগুলো কন্টেন্ট, মানে যদি আপনি ফিজিক্সের একদম প্রথম সৌন্দর্য অনুভব করতে চান, অর্থাৎ প্রথম কোনো প্রমাণিত সত্য সূত্রের মুখোমুখি হতে চান, তাহলে এই চ্যাপ্টারেই সেটা প্রথম। আমরা সবাই আমরা গ্যালিলিও সূত্র পড়ছি যদিও, তো গ্যালিলিও সূত্র খানিকটা আমাদের কাছে সেই গতির সমীকরণের মতোই এরকম ভাবে পরিচিত। তো গ্যালিলিও সূত্র প্রমাণিত সূত্র, কিন্তু আমরা গতির মানে বিভিন্ন গাণিতিক প্রবলেম সলভ করা এবং আমাদের বাস্তব জীবনের সাথে আরো বেশি জড়িত এরকম কিছু সূত্র এবং তার প্রমাণ এই চ্যাপ্টারে আমাদের আছে। এবং অভিকর্ষ সহ, ফ্রিকশন সহ, আমাদের এই যে বিভিন্ন গতির কারণ, আমাদের চারপাশে ক্রিয়াশীল বিভিন্ন বলের যে প্রকারভেদ, এই সব কিছু এই অধ্যায়ে আলোচনা। তার মানে এই অধ্যায় একটা বিশাল চ্যাপ্টার। তার মানে আমরা প্রথম অধ্যায় পড়ছি, দ্বিতীয় অধ্যায় পড়ছি, এইটা দ্বিতীয় অধ্যায়ের ডাবল একটা চ্যাপ্টার। অনেকগুলো কনসেপ্ট এখানে আছে, এখানে কপি কলের বিভিন্ন প্রবলেম আছে, ঠিক আছে। তো এই অধ্যায়টা সম্পর্কে যত সংক্ষেপে বলা যায়, আমি এখানে এই ক্লাসটা দুটো পার্টে রাখবো, এক পার্টে আসলে এটা শেষ হবে না। ফলে আমরা আজকের ক্লাসে যতটুকু পারি এবং নেক্সট ক্লাসে এটা সেকেন্ড পার্টে এটা যে শেষ হবে। তো আমরা এই অধ্যায়ের যত টপিক আছে সব টপিক সম্পর্কেই সাধারণভাবে কিছু আলোচনা করব, আর আপনাদের যদি কোনো টপিকে প্রবলেম থাকে সেগুলো আমরা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তাহলে আসুন শুরু করি। আমাদের প্রথম এই অধ্যায়ের শুরুটাই হলো নিউটনের গতির সূত্র, ঠিক আছে। নিউটনের তিনটা গতির সূত্র আছে, ঠিক আছে। প্রথম সূত্র, আমরা প্রথম সূত্র যদি আলোচনা করি, তো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুটো জিনিসের ধারণা পাই। এক নম্বর হচ্ছে আমরা এখানে বল সম্পর্কে জানতে পারি, আর দ্বিতীয় হচ্ছে আমরা এখানে জড়তা সম্পর্কে জানতে পারি, ঠিক আছে। তো বল আমরা এর আগের অধ্যায় যখন পড়ছি তখন আমরা জানি যে বিভিন্ন গতির যে বস্তুর মধ্যে গতির তৈরি হয়, গতির সৃষ্টি হয়, এই গতির জন্য কে দায়ী? বল দায়ী, ঠিক আছে। তো আমরা বলের গুরুত্বটা অবশ্যই বুঝতে পারি, ঠিক না? আমরা রাস্তা দিয়ে হাঁটি, সেজন্য আমাদের বল প্রয়োগ করতে হয়। আমরা বাসায় যে দরজা ঠেলি বা দরজা টানি বা খুলি, এজন্য আমাদেরকে বল প্রয়োগ করতে হয়। তার মানে বল প্রয়োগ ছাড়া আসলে আমরা কোনো বস্তুর গতির কোনো কিছু পরিবর্তনও ঘটাতে পারি না। কোনো স্থির বস্তুকে গতিশীল করতে গেলেও বল প্রয়োজন হয়। তার মানে আমরা বুঝতেই পারছি এখানে বলের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। তো আমরা প্রথম সূত্র থেকে বলের এবং জড়তার ধারণাটা পাবো। বল হচ্ছে, আমরা জানি যে আমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন পড়ে সেখানে বল কাকে বলে সরাসরি সংজ্ঞা আসে। তো আমরা সংজ্ঞায় সাধারণত দুটো শব্দ খুব ভালোভাবে লিখি, যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় আর গতিশীল বস্তু স্থির হয়। অদ্ভুতভাবে শুধু এটুক লিখে আমাদের একটা সংজ্ঞা শেষ হয়ে যায়, ঠিক আছে। তার মানে জ্ঞানমূলক প্রশ্নে 5 মার্ক। আমরা এতটাই অবহেলা করি এখানে যে আমি আপনাদের এখন অধিকাংশে যদি জিজ্ঞাসা করি কোন কোন জায়গায় নাম্বার কাটছে, আপনি প্রথমে বলেন 5টা জ্ঞানমূলকের মধ্যে স্যার 2টাই নাম্বার দেয় নাই। ব্যাপারটা খানিকটা এরকম, অনেকের ক্ষেত্রে এরকমই হয়। ফলে জ্ঞানমূলক প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। তো বলের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো বলের সংজ্ঞাটা আমি লিখবো, একটু বড় সংজ্ঞা হবে তারপরেও। যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল হবার উপক্রম ঘটে। প্রথমে এইটুক নিয়ে আলোচনা করি। মানে আমরা যে সংজ্ঞা লেখার সময় সরাসরি বলে দেই স্থির বস্তু গতিশীল হয়, আসলে আমি কি সব বস্তুকে, সব স্থির বস্তুকে বল প্রয়োগ করলেই গতিশীল করতে পারি? করতে পারি না। এই জন্য সংজ্ঞাটা লেখার সময় আমাদের স্থির বস্তু গতিশীল হয় সঠিক, কিন্তু সব স্থির বস্তু গতিশীল হয় ব্যাপারটা এরকম না। আমরা যদি কোনো একটা দেওয়াল, সেই দেওয়ালকে ঠেলে কি আমি গতিশীল করতে পারবো? কিন্তু যথা উপযুক্ত বল দিলে বা এমন কোনো যন্ত্র দিয়ে বল দিলে সে দেওয়ালকে গতিশীল করা যায় বা ঠেলে ওটা ভেঙে ফেলা যায়। ব্যাপারটা এরকম না। তার মানে আমরা বলতেছি যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল হবার উপক্রম ঘটে, এই কথাটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এর পরের পাঠ হলো এবং
তো এইটা তো আমি প্রভাবটা, বলের প্রভাবটা মানে কার উপরে প্রয়োগ করলাম? স্থির বস্তুর উপর। তাহলে স্থির বস্তুর উপরে যা প্রয়োগ করলে স্থির বস্তুটা কি হবে? গতিশীল হবে এবং গতিশীল হবার উপক্রম ঘটবে, এটা তো আছেই। তাহলে যদি আমি এই বলটা গতিশীল বস্তুর উপর প্রয়োগ করি তাহলে কি হবে? এবং গতিশীল বস্তুর গতির ও দিকের পরিবর্তন ঘটে, তাকে বল বলে। আপনাকে সংজ্ঞাটা এরকমই লিখতে হবে। তাহলে আমরা এখানে কি শিখলাম? যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল হবার উপক্রম ঘটে, এটা হচ্ছে স্থির বস্তুর উপর বল প্রয়োগ করলাম। আর যদি আমি গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করতাম, তাহলে এখানে দুটো বিষয় একটু খেয়াল রাখতে হবে। আমি যদি গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করতাম, তাহলে গতির পরিবর্তন, পরিবর্তন মানে এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে গতির হ্রাসও হতে পারে আবার বৃদ্ধিও হতে পারে। তার মানে একটা গতিশীল বস্তুর গতি যদি আপনি আরো বাড়াতে চান, তাহলে আপনাকে বল দিতে হবে। আর একটা গতিশীল বস্তুর গতি যদি আপনি কমাতে চান, তাও আপনাকে বল প্রয়োগ করতে হবে। কিন্তু আমরা যদি লিখি গতিশীল বস্তু স্থির হবে, তাহলে কিন্তু সংজ্ঞাটা পারফেক্ট হলো না। গতিশীল বস্তু স্থির হইতে পারে বা হয়, আমরা গাড়ি ব্রেক ব্রেক করে গাড়িকে থামাই, তার মানে ব্রেক জনিত বলের কারণে আর গতি হ্রাস পায়, ব্রেক শূন্য হয়ে যায়, আমি বলছি না সেটা। কিন্তু আপনি গাড়ির স্পিড যদি বাড়াতে চান, আপনি একটা ব্যাট দিয়ে যদি একটা ক্রিকেট বলকে পিটান, তাহলে সেই বল যদি ছক্কা হয়, তাহলে আমরা বলতে পারি না বলের গতি বৃদ্ধি পাচ্ছে? মানে ব্যাপারটা এরকম কিনা। তার মানে শুধুমাত্র আপনি এইটা লিখবেন যে তার বেগ শূন্য হয়ে যাবে বা বস্তু গতিশীল বস্তু স্থির হয়ে যাবে, তাহলে এই সংজ্ঞাটা পারফেক্ট হবে না, কখনোই আপনি এখানে নম্বর পাবেন না। তাহলে আপনাকে কি লিখতে হবে? গতিশীল বস্তুর গতির পরিবর্তন। সেই গতির পরিবর্তন মানে কি? সেই গতির হ্রাসও হইতে পারে, মানে থেমেও যেতে পারে, আবার বল প্রয়োগ করে গতিশীল বস্তুর গতি আরো কি হবে? বাড়িয়ে দিতে পারে। মানে আপনি যদি বাইসাইকেল চালায় কোথাও যান, তাহলে আপনার হয়তো সময় অল্প সময় বাকি আছে, আপনার ওখানে পৌঁছাতেই হবে, তখন আপনি আরো বেশি বল যদি প্যাডেল দিয়ে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি আরো দ্রুত যেতে পারবেন। তাহলে কি গতিশীল বস্তুর শুধু কি গতি কমাবে বল, গতি বাড়াতে পারবে না? পারবে। এবং আরেকটা কথা আমরা এখানে মিস করি বা আমরা এখানে বাদ দেই বা আমরা ইগনোরই করি, এটা সেটা হচ্ছে দিকের কোনো পরিবর্তন। আপনি যদি কোনো বস্তু দিকের পরিবর্তন করতে চান, এমনি এমনি কিন্তু দিকের পরিবর্তন হবে না। দিকের পরিবর্তন করতে গেলেও আপনার কি দেওয়া লাগবে? বল দেওয়া লাগবে। ফলে আমরা টোটাল সংজ্ঞাটা ক্ষেত্রে একটু সচেতন থাকবো। কেমন? তাহলে যা প্রয়োগ করলে এই যাটার নামই কি? বল। ঠিক আছে? তাহলে যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল হবার উপক্রম ঘটে এবং গতিশীল বস্তুর গতির ও দিকের পরিবর্তন ঘটে, তাকে আমরা কি বলি? বল বলি। মনে থাকবে তো? আমি সংজ্ঞাটা আসলে আপনাদের এটা বলার দরকার ছিল না, তারপরেও আমি এটা আলোচনা করলাম, আপনারা একটু মনে রাখবেন, একটু সচেতন থাকবেন। আচ্ছা, আরেকটা কথা একটু বলি। প্রথম সূত্র থেকে আরেকটা জিনিসের ধারণা পাওয়া যায়, সেটার নাম কি? জড়তা, ইনার্শিয়া। এটা আপনারা সবাই জানেন। জড়তা হচ্ছে, আমরা জানি যে স্থির বস্তু চিরকালই কেমন থাকতে চায়? স্থির থাকতে চায়। আর গতিশীল বস্তু একই বেগে একই দিকে গতিশীল থাকতে চায়। ঠিক আছে? তার মানে যদি আমি বল প্রয়োগ না করি, যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে কি হবে? স্থির বস্তু চিরকাল কেমন থাকবে? স্থির। এবং গতিশীল বস্তু যদি বল প্রয়োগ না করেন, তাহলে গতিশীল বস্তু কেমন থাকবে? একই বেগে একই দিকে। গতিশীল থাকবে। এই যে স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা আর গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা, এটার নামই কি? এটার নামই হচ্ছে জড়তা। ঠিক আছে? তাহলে ইনার্শিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা মানে স্থির থাকার প্রবণতা, আর গতি জড়তা মানে
গতিশীল অবস্থায় গতিশীল থাকার প্রবণতা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝছি। তবে এই জড়তা ধর্মটা আমরা কখন বুঝতে পারবো? যদি সেখানে কোনো কি করা না হয়, বল প্রয়োগ করা না হয়। তাহলে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই বেগে একই দিকে চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে এই যে স্থির বস্তু স্থির থাকবে, এটার নাম কি? স্থিতি জড়তা। আর গতিশীল বস্তুর যে গতিশীল থাকার প্রবণতা, এটার নাম কি? এটার নাম হচ্ছে গতি জড়তা। বুঝছি? তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুটো ধারণা পেলাম। একটা হচ্ছে বল যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল হওয়ার উপক্রম ঘটে, এবং গতিশীল বস্তুর গতির এবং তার দিকের পরিবর্তন হয়, তাকে আমরা বল বলি। আর জড়তা হচ্ছে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে আমরা দেখব স্থির বস্তু চিরকালই স্থির থাকবে আর গতিশীল বস্তু একই বেগে একই দিকে গতিশীল থাকবে। ঠিক আছে? এই স্থির বস্তু স্থির থাকা আর গতিশীল বস্তু একই বেগে গতিশীল থাকার প্রবণতার নামই জড়তা। মনে থাকবে? এটা ছিল নিউটনের প্রথম সূত্র। এবার আসে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে তিনটা শব্দ একটু মনে রাখতে হবে। এক নাম্বার তো বল, বল ছাড়া তো এখন আর কিছুই হবে না, হবে? ওকে। দুই নাম্বার আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভর বেগের পরিবর্তন। ভর বেগের পরিবর্তন মানে হলো, মনে করেন কোন একটা বস্তুর শেষ ভরবেগ আর কোন একটা বস্তুর আদি ভরবেগ, এটা যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে শেষ ভরবেগ মানে mv আর আদি ভরবেগ মানে হচ্ছে mu। এটাকে আমরা বলতেছি হচ্ছে ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার? আচ্ছা, আর তিন নাম্বার হচ্ছে এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে সময়। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউটনের দ্বিতীয় সূত্র পড়ার জন্য আমাদেরকে মনে রাখতে হবে বল, ভরবেগের পরিবর্তন আর হচ্ছে সময়। ঠিক আছে? ঘটনাটা আমি একটু বোঝাই বলি। মনে করেন আমার কাছে একটা বস্তু আছে, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। আমার কাছে একটা বস্তু আছে, বস্তুটার ভর m, ওকে, আর বস্তুটার আছে হচ্ছে এই অবস্থানে। আমি ধরে নিচ্ছি বস্তুটার আদিবেগ u = 0। তার মানে বস্তুটা এই অবস্থানে আছে, বস্তুটার ভর m আর বস্তুটার আদিবেগ কত? বস্তুটার আদিবেগ 0। মনে থাকবে? আচ্ছা, তাহলে বলেন এই বস্তুটার ভরবেগ এখন কত? এই বস্তুটার ভরবেগ p = m * u, যেহেতু এরা আদিবেগ হচ্ছে u, তাহলে m তো mই আছে কিন্তু u এর মান কত? 0। তার মানে এখানে ভরবেগ কত? 0। তাহলে এখন বলেন যদি আমি এই বস্তুটার উপর কোনো বল প্রয়োগ না করি তাহলে নিউটন কি বলল? এই বস্তুটা স্থির আছে, স্থিরই থাকবে। তাহলে এবার আমি এখানে কি করব? আমি এখানে অবশ্যই ফোর্স অ্যাপ্লাই করব। তাহলে আমি এখানে বল প্রয়োগ করছি। তাহলে বল প্রয়োগ করলে কি হয়? একটা স্থির বস্তু গতিশীল হয়। তাহলে বল প্রয়োগ করলে আমি যেদিকে বল প্রয়োগ করছি বস্তুটা কি হয়েছে? সেই বল মানে প্রয়োগকৃত বলের দিকেই বস্তুটা এ থেকে বি অবস্থানে পৌঁছাইছে। আর এই সময় তার সময় লাগছে টি, এই সময় সে টোটাল অতিক্রম করছে এস দূরত্ব। যখন সে বি অবস্থানকে অতিক্রম করতেছিল তখন তার বেগ কত হয়েছে? ভি। তার মানে অবশ্যই বল প্রয়োগ করলে তার বেগের কি হবে? তার গতির কি হবে? পরিবর্তন হবে। তাহলে তার আগে গতি ছিল ইউ মানে 0, স্থির। তাহলে বল প্রয়োগ করলে এখন তো আর স্থির থাকবে না, না, সময়ের সাথে সাথে ওর কি হবে? বেগের পরিবর্তন হবে। তা আমি বললাম যখন বি অবস্থানকে অতিক্রম করছে বা বি অবস্থানে কোনো পর্যবেক্ষক, আপনারা তো এটা বোঝেন সবাই, যে আসলে আমরা যখন কোনো কিছু পড়ি তখন আমরা এখানে বলি বি অবস্থানে তার বেগ ভি। আসলে বি অবস্থানে তার বেগ ভি এরকম না। বিষয়টা হলো ও তার গতিপথে বি অবস্থানে কেউ একজন তার বেগকে পর্যবেক্ষণ করছে ওই মুহূর্তে। তার মানে যদি বি অবস্থানে বেগ আমরা মনে করি তাহলে আমাদের কাছে যেন মনে হয় যে ও শেষ বেগ বি অবস্থানে 0 হয়ে গেছে, তা আদি বেগও 0, শেষ বেগও 0, এরকম মনে করা যাবে না। আমাকে মনে করতে হবে যে বি একটা স্টপেজ, ওখানে দাঁড়ায় কেউ একজন পর্যবেক্ষক গাড়িটার গতি খেয়াল করছে, গাড়িটা বি কে অতিক্রম করে তার গন্তব্যের দিকে যাচ্ছিল। এটা আমাদের কাছে কোনো সমস্যা না। কিন্তু ওই অতিক্রমের মুহূর্তে কেউ একজন পর্যবেক্ষণ করছে ওর শেষ বেগ কত? ভি। তাহলে আমরা এখানে বলেন এই যে বল প্রয়োগ করলাম তার জন্য এই বস্তুটার কি হয়েছে? বেগের পরিবর্তন হয়েছে না? তাহলে আমি এখন যদি বলি বি অবস্থানের বেগ কত তাহলে আপনি কি বলবেন?
বি অবস্থানের বেগ হচ্ছে পি ইকুয়াল টু ভি, তাহলে এম ইন্টু ভি, তাহলে হচ্ছে এটা তার ভরবেগ। এটা আমি যদি 1 বলি তাহলে এটা হচ্ছে 2। তাহলে এবার বলেন তো বল প্রয়োগ করার কারণে এর কি বেগের কোনো পরিবর্তন হয় নাই? হয়েছে। আচ্ছা আমি যদি এখন বলি এর মানে এর পরিবর্তনটা যদি আমি ভরবেগের পরিবর্তন দ্বারা বুঝাই, তাহলে আমি এখন কি লিখতে পারবো? ভরবেগ পরিবর্তন। কথা বলেন, ভরবেগ পরিবর্তন আমি কিভাবে লিখতে পারি? P2 মাইনাস P1। তাহলে P2 মানে কি? mv, P1 মানে কি? 0। তাহলে এটা আমি কি লিখবো? ভরবেগের পরিবর্তন কি হলো এখানে? mv। বুঝছি না বুঝি নাই? আচ্ছা আমি যদি এখন প্রশ্ন করি এই ভরবেগের পরিবর্তন হতে কত টাইম লেগেছে, তাহলে আপনি কি লিখবেন? টি সময়ে তার ভরবেগের পরিবর্তন। তাহলে আমি যদি এখন বলি একক সময়ে ভরবেগের পরিবর্তন কত, তাহলে আপনি কি লিখবেন? mv বাই টি। বুঝছি না বুঝি নাই? এখন প্রশ্ন হলো এই যে বস্তুটার ভরবেগের পরিবর্তন হলো, এই ভরবেগের পরিবর্তনের জন্য দায়ী কে? কেন ওই বস্তুটার ভরবেগের পরিবর্তন হয়েছিল? ওই বস্তুটার উপর যে এফ আপনি প্রয়োগ করছিলেন, এই প্রযুক্ত বলের কারণে ওর ভরবেগের পরিবর্তন হয়েছে। আপনারা কি আমার সাথে একমত? তাহলে বলেন তো এখন এই বস্তুটার ভরবেগের পরিবর্তনের জন্য দায়ী কে? বল, ফোর্স। তাহলে ফোর্স যদি বা বল যদি আপনি বেশি দেন, তাহলে কোন একটা বস্তুর ভরবেগের পরিবর্তন কেমন হবে? বেশি হবে। আর যদি আপনি ফোর্সটা কম দেন, তাহলে ওর ভরবেগের পরিবর্তন কেমন হবে? কম হবে। তাহলে এই যে ভরবেগের পরিবর্তন বা ভরবেগের পরিবর্তনের হার, এটা ডিপেন্ড করছে কার উপর? প্রযুক্ত বল এফ এর উপর। তাহলে আমি যদি এখন বলি যে এফ এর সাথে আমি ভরবেগের পরিবর্তনের হারের একটা সম্পর্ক করতে চাই, তাহলে সেই সম্পর্কটা কেমন হবে? সম্পর্কটা হবে সমানুপাতিক। কেন? কারণ এফ যদি বেশি হয় তাহলে ভরবেগের পরিবর্তনটাও কি হবে? বেশি হবে। এফ যদি কম হয় তাহলে ভরবেগের পরিবর্তনটা কি হবে? কম হবে। তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হার, এটা প্রযুক্ত বলের সমানুপাতিক। মনে থাকবে। এখন যদি আপনি বলেন যে আমি স্যার এফ এই সমানুপাতিকের পরিবর্তে ইকুয়াল লিখতে চাই, তাহলে এখানে এখন একটা ধ্রুবক আসবে, যে ধ্রুবকটার নাম আমরা বলতেছি বল ধ্রুবক, আর ধ্রুবকটা বলতেছি হচ্ছে কে। আচ্ছা এবার যদি আমি বলি এম, আর এটাকে আমি একটু আলাদা করে লিখবো, তাহলে ভি বাই টি। তাহলে আমি যদি এটাকে আরেকটু সাধারণভাবে লিখতে চাই, তাহলে কে এম আর ভি বাই টি, এটা মানে হচ্ছে ত্বরণ এ। বুঝছি না বুঝি নাই? আচ্ছা এবার আপনি চিন্তা করেন, আমি যদি এখন জিজ্ঞাসা করি এই কে এর মান কত, তাহলে নিউটন এটা এক্সপেরিমেন্টালি প্রমাণ করে কে এর মান কত। নিউটন তার প্রমাণটা হলো এরকম ছিল যে আমি যদি এখন কে এর মান বের করতে চাই, তাহলে কে ইকুয়াল টু হবে হচ্ছে এফ বাই এম এ। নিউটন এখানে এই যে এম, এই 1 কেজি ভরের একটা বস্তু উনি নেন, ঠিক আছে? এই 1 কেজি ভরের বস্তুর ভেতরে ওনার ইচ্ছা ছিল উনি ত্বরণ সৃষ্টি করবেন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি ভরের ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বানাতে চাই, তাহলে যতটুকু বল প্রয়োজন হবে সেই বলের মান হবে কার সমান? কে এর সমান। এই কথাটার মানে আপনারা বুঝতে পারেন কিনা? খুব ইম্পর্টেন্ট লাইন এটা। 1 কেজি ভরের কোন বস্তুর ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে হয়, তাহলে বল প্রয়োগ করা লাগবে না? না এমনি এমনিও ত্বরণ হবে? আচ্ছা যদি বল প্রয়োগ না করি, তাহলে একটা গতিশীল বস্তু কেমন হবে? সবসময় সে গতিশীল থাকতে চাইবে। তাহলে গতিশীল যদি একই বেগে কেউ থাকে, তাহলে কি তার ত্বরণ হয়? যদি কোনো বস্তু একই বেগে গতিশীল থাকে, তাহলে কি তার ত্বরণ থাকে? না। তাহলে ত্বরণের জন্য বল অবশ্যই দরকারি। বুঝছি না বুঝি নাই? তাহলে আমি এইখানে যে মানে 1 কেজি ভরের কোন একটা বস্তু নিব, তাহলে এই 1 কেজি ভরের বস্তুর আমি ত্বরণ সৃষ্টি করব কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি তার জন্য তার বল দেওয়া লাগবে না? অবশ্যই বল দেওয়া লাগবে। যতটুকু বল দেওয়া লাগবে তার সংখ্যামানকে কি বলে? কে। বুঝি নাই? তার মানে বিষয়টা খানিকটা এরকম যে কে ইকুয়াল টু এফ বাই এম এ। তাহলে আমি যদি 1 কেজি ভরের একটা বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে চাই, তাহলে কে এর মান কার সমান হবে? ওই 1 কেজি ভরের কোন বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করার জন্য যতটুকু বল দেওয়া লাগে তার সংখ্যামানকে কি বলবে? তাহলে মনে করেন 1 কেজি ভরের কোন একটা বস্তুর উপর আমি ত্বরণ সৃষ্টি করতেছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এর জন্য আমার 10 নিউটন বল দেওয়া লাগতেছে। তাহলে নিউটনের সূত্র হতো F ইকুয়াল টু 10 ইন্টু এম এ। কারণ কে এর মান এখানে কত? 10।
তাহলে 1 কেজি ভরের কোন বস্তুর মধ্যে যদি আপনি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে চান, তাহলে যতটুকু বল আপনি দিলে এটা হবে, 1 কেজি ভরের বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, ওই বলের মানকেই আমরা কি বলবো, কে। তার মানে যদি 1 কেজি ভরের কোন বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সৃষ্টি করার জন্য 2 নিউটন বল দেওয়া লাগে, তাহলে কে এর মান কত হবে? কে এর মান হবে হচ্ছে 2। বুঝছি না বুঝি নাই? কিন্তু এক্সপেরিমেন্টালি এটা প্রমাণিত যে 1 কেজি ভরের কোন বস্তুর ত্বরণ সৃষ্টি করার জন্য 2 নিউটন, 10 নিউটন, 5 নিউটন বলের প্রয়োজন হয় না। 1 কেজি ভরের কোন বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড হওয়ার জন্য কত নিউটনই বল দেওয়া লাগে? 1 নিউটনই বল দেওয়া লাগে। এই জন্য কে এর মান কত হয়? কে এর মান হয় 1। বুঝছি না বুঝি নাই? মনে থাকবে? তাহলে শর্তটা হলো 1 কেজি ভরের কোন বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার তৈরি করতে বা সৃষ্টি করতে যতটুকু বল দেওয়া লাগবে, সেই বলের সংখ্যামানকে কি বলবে, কে। বুঝছি না বুঝি নাই? তাহলে যদি 20 নিউটন বল দেওয়া লাগতো, তাহলে কে এর মান কত হতো? 20 হতো। কিন্তু 1 কেজি ভরের কোন বস্তুর ত্বরণ সৃষ্টি করার জন্য কতটুকু বল দেওয়া লাগে? 1 নিউটন বল দেওয়া লাগে। তাই আমরা এই সূত্রটাকে একদম শেষ পর্যায়ে এসে আমরা কি লিখি? F ইকুয়াল টু ma, অর্থাৎ ফাদার ইকুয়াল টু মাদার। বুঝছি? তাহলে F ইকুয়াল টু ma মনে থাকবে? তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কোন একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে ওই বস্তুটার ভরবেগের পরিবর্তন হয়। এই ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে এই ভরবেগের পরিবর্তনটাও কি হয়, সেই একই দিকে ঘটে। বলেন ব্যাপারটা বুঝছি কিনা? মনে থাকবে? মনে থাকবে সূত্রটা তাহলে কি বলছে? কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুটার কি ঘটে? ভরবেগের পরিবর্তন ঘটে। এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক, ঠিক আছে? এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনটাও কি হয়, সেই একই দিকে হয়। মনে থাকবে? বুঝছি সবাই? আচ্ছা, তাহলে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র গেল। নিউটনের দ্বিতীয় সূত্রের অনেক ম্যাথমেটিক্যাল ব্যবহার আমরা অঙ্ক করার সময় বুঝে যাব। এবার হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্র পৃথিবীর সবাই জানে, এবং মাঝে মাঝে অনেকেই বলে যে নিউটনের তৃতীয় সূত্র ভুল। আমাদের অনেক ক্ষেত্রে অনেক ঘটনায় তাই মনে হয়। হ্যাঁ, নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে প্রত্যেক ক্রিয়ারই, তার মানে একটা ক্রিয়া শব্দ এখানে কাজ করছে বা আমাদের বুঝতে হবে, আর একটা হচ্ছে প্রতিক্রিয়া আমাদের বুঝতে হবে। এই ক্রিয়া আর প্রতিক্রিয়া যতক্ষণ না আপনার মনের মধ্যে কোনো কাজ করবে, ততক্ষণ আপনি নিউটনের তৃতীয় সূত্র আপনি বুঝতে পারবেন না। আপনাকে আগে বোঝার চেষ্টা করতে হবে ক্রিয়া কি আর প্রতিক্রিয়া কি। ঠিক আছে? এখানে আপনাকে দুটো লাইন মনে রাখতে হবে। একটা লাইন হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া, অবশ্যই এটা বল। এই ক্রিয়া বা প্রতিক্রিয়া বল কখনোই একই বস্তুর উপর কাজ করবে না। খুবই ইম্পর্টেন্ট লাইন এটা। ক্রিয়া প্রতিক্রিয়া বল কখনোই একই বস্তুর উপর কাজ করবে না। ক্রিয়া যে বস্তুর উপর কাজ করবে, প্রতিক্রিয়া তার ভিন্ন বস্তুর উপর কাজ করবে। ক্রিয়া বা প্রতিক্রিয়া কখনোই একটি বস্তুর উপর কাজ করবে না। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সে আমার কাছে একটা শক্ত কোনো দৃঢ় একটা, মনে করে ছাদে একটা হুক লাগানো আছে, আমি সেখান থেকে সুতার সাহায্যে একটা ভারী কোনো বস্তুকে এখানে ঝোলাই দিছি। হ্যাঁ, আমি বললাম যে এই যে ভারী বস্তুটা, এই ভারী বস্তুটার ভর হচ্ছে m। তাহলে এই বস্তুটার মধ্যে একটা বল কাজ করবে যার নাম ওজনজনিত বল। আমাদের কাছে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর m, আমি একটা সুতার সাহায্যে বস্তুটাকে ঝোলাই দিচ্ছি, তাহলে বস্তুটার ভর আর অভিকর্ষ ত্বরণ g, এটা গুণ হয়ে mg হবে। এই mgটা কাজ করছে কোন দিকে? নিচের দিকে। ওকে, আচ্ছা, এই যে সুতা সাহায্যে বলটাকে আপনি আটকাইছেন, তাহলে তার জন্য সুতার ভেতরে একটা টান বল অনুভূত হবে না?
বুঝছি না বুঝি নাই? তাহলে এই সুতার দিকে টান বল, এই টান বলটা কার উপর কাজ করছে? বস্তুর উপর। আবার পৃথিবীর আকর্ষণ, এই ওজনজনিত বল, এটাও কাজ করছে কার উপর? বস্তুর উপর। তার মানে এখানে টান বল আর এই ওজনজনিত বল, এই দুটোই কার উপর কাজ করছে? বস্তুর উপর। তার মানে এই দুটো বল কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হবে না। বুঝছি? আমরা মনে রাখবো ক্রিয়া প্রতিক্রিয়া হইতে হবে দুটো ভিন্ন ভিন্ন বিষয়ের উপর। মনে করেন বিষয়টা যদি আমি একটু বলি, মনে কর, হ্যাঁ, মনে করেন আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটার নাম হচ্ছে পি। ওকে, আমার কাছে আরেকটা বস্তু আছে, সেটা হচ্ছে কিউ। আমি মনে করলাম পি আর কিউ দুইজনের মধ্যে কি হলো? সংঘর্ষ হলো। তাহলে ক্রিয়া বা প্রতিক্রিয়া হবে পি যদি কিউ এর উপরে বল প্রয়োগ করে F1, ওকে, তাহলে কিউ পি এর উপরে বল প্রয়োগ করবে, যেটা হচ্ছে F2। তাহলে এই F1 এইটা কি? পি দ্বারা কিউ এর উপরে বল। আর F2 কি? কিউ দ্বারা পি এর উপরে বল। তার মানে F1 কাজ করতেছে কিউ এর উপরে আর F2 কাজ করতেছে পি এর উপরে। তার মানে এখানে দুটো বল ভিন্ন দুটো বস্তুর উপরে কাজ করছে, যাকে আমরা কি বলতেছি? ক্রিয়া, আরেকটাকে বলতেছি প্রতিক্রিয়া। এবং ক্রিয়া যেদিকে কাজ করবে, প্রতিক্রিয়া তার বিপরীতে কাজ করবে। ব্যাপারটা খানিকটা এরকমই। ওকে, তাহলে আমরা এটা মনে রাখার চেষ্টা করব যে ক্রিয়া বা প্রতিক্রিয়া বল কখনোই একই বস্তুর উপর কাজ করবে না। তাই ক্রিয়া বা প্রতিক্রিয়া বল সবসময় কি করবে? ভিন্ন বস্তুর উপর কাজ করবে, ভিন্ন ভিন্ন বস্তুর উপর কাজ করবে। মনে থাকবে? মনে থাকবে ক্রিয়া বল যার উপরে কাজ করবে, প্রতিক্রিয়া বল ভিন্ন অন্য বস্তুর উপর কাজ করবে। এইটা একটা কথা মনে রাখতে হবে। আর 2 নম্বর কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যতক্ষণ ক্রিয়া ততক্ষণ প্রতিক্রিয়া। এই কথাটাও খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ ক্রিয়া ততক্ষণ প্রতিক্রিয়া, এটা মানে কি? তার মানে যখন পি কিউ এর উপরে F1 বল দিচ্ছিল বা যতক্ষণ ধরে দিছে সেটার পরিমাণ যদি টি হয়, তাহলে কিউ পি এর উপরে যতক্ষণ ধরে F2 বল দিছে তার নামই কি? তার মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কেমন হবে? অবশ্যই সমান হবে। পি যতক্ষণ কিউ এর উপরে বল প্রয়োগ করবে, কিউ ততক্ষণ পি এর উপরে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যেমন সমান হয়, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যেমন ভিন্ন ভিন্ন দুটো বস্তুর উপর কাজ করে, ঠিক তেমনি ক্রিয়া বল যতক্ষণ অ্যাক্টিভ থাকে, প্রতিক্রিয়া বলও ততক্ষণই অ্যাক্টিভ থাকে। মনে থাকবে, কখনোই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি হবে না? একই বস্তুর উপর কাজ করবে না। আমরা অনেক ঘটনা আমাদের জীবনের ক্ষেত্রে দেখি যেগুলো আমাদের কাছে মনে হয় যে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া মানে নাই। যেমন আমি যদি পানির উপরে দাঁড়াই, তাহলে আমি পানির উপরে যে পরিমাণ বল প্রয়োগ করছি, আমাদের কাছে মনে হয় পানিকেও আমার সেই পরিমাণ সমান বল দিতে হবে। তাহলে আমি কেন পানিতে ডুবে যাচ্ছি? তার মানে পানি আমাকে সমান বল দিচ্ছে না। হিসাবটা আসলে এভাবে করলে হবে না। আপনাকে আগে পরিমাপ করতে হবে আসলে আপনি পানির উপরে কতটুকু বল দিতে পারছেন। পানি আপনাকে ঠিক ততটুকুই প্রতিক্রিয়া বল দিচ্ছে যতটুকু আপনি দিতে পারছেন। আমাদের কাছে যেরকম আমরা যখন মাটিতে যখন দাঁড়াই, তখন মাটির যে গাঠনিক অবস্থা, তাই না, মাটি আমাকে যে পরিমাণ ক্রিয়া বল দেয় সে আমাকে সেই পরিমাণ প্রতিক্রিয়া বল দিতে পারে। কিন্তু পানির গঠন প্রক্রিয়া যেরকম, আমি কিন্তু মনে করছি আমি আমার ওজনের সমান পরিমাণ পানির উপর ক্রিয়া করতেছি, আসলে কিন্তু সেরকমটা হচ্ছে না। ঠিক আছে, সেই জন্য আমাদের কাছে মনে হয় যে আমি বেশি ক্রিয়া দিচ্ছি, আমাকে প্রতিক্রিয়া বলটা ঠিক মতো দিতে পারছে না। এটা সঠিক না। আমি যতটুকুই ক্রিয়া বল দিব অবশ্যই ততটুকুই প্রতিক্রিয়া বলে আমি ফেরত পাবো। এরকম কোনো উদাহরণ এখনো হয় নাই যে আসলে এই ক্রিয়া প্রতিক্রিয়া সূত্রকে ডিনাই করে। ঠিক আছে, আচ্ছা, আমরা ভরবেগের উপর ছিলাম। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, প্রথম সূত্র তিনটাই পড়ছি। আমি প্রথমে একটা কাজ করব, একটা অনুধাবনমূলক প্রশ্ন আপনাদের পড়ে, সেই অনুধাবনমূলক প্রশ্নটা আমি একবার একটু বলি, তারপরে আমি অন্য একটা টপিকে যাব। দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করো বা প্রথম সূত্র ব্যাখ্যা করো। একটা কমন প্রশ্ন, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র ব্যাখ্যা করো। তার মানে নিউটনের দ্বিতীয় সূত্র কোনটা? ফাদার ইকুয়াল মাদার, এফ ইকুয়াল টু এম এ। ওকে,
এবার আপনি একটু চিন্তা করেন, এই এ এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি বা ভি বাই টি যদি আদিবেগ স্থির হয়, আদিবেগ স্থির না হলে তো ইউ হবে না। আচ্ছা সমস্যা নেই। তাহলে এবার আপনি চিন্তা করেন এই যে নিউটনের দ্বিতীয় সূত্র, এই নিউটনের দ্বিতীয় সূত্রটা কেন হয়েছিল সেটা আমাকে একবার একটু মনে করে বলেন। কেন হয়েছিল? এই বল প্রযুক্ত করার কারণে। আর নিউটন তার প্রথম সূত্রে কি বলছে? বল প্রয়োগ করলে না করলে কি হবে, মানে প্রথম সূত্র হচ্ছে বল প্রয়োগ না করলে কি হবে, আর দ্বিতীয় সূত্র হচ্ছে বল প্রয়োগ করলে কি হবে। তা বল প্রয়োগ করলে কি হবে? ভরবেগের পরিবর্তন ঘটবে। তাহলে এইটা হচ্ছে বল প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তনের হার। ওকে, আর প্রথম সূত্র প্রতিপাদন করতে গেলে আমাকে কি করতে হবে? বল প্রয়োগ করা যাবে না। বুঝছি না বুঝি নাই? তাহলে আমি এখন কি করব? এফ ইকুয়াল টু 0 হলে, আর এখানে তো আমি এফ ইকুয়াল টু কি এম এ, আর এটা কেন বল প্রয়োগ করার কারণেই হয়েছে এগুলো তো আমি কনফার্ম হয়ে গেছি, এগুলো তো আমি বুঝে ফেলছি। বুঝতে পারছি? তো এখন আমাকে কি প্রমাণ করতে হবে? বল প্রয়োগ না করলে কি হতো। তাহলে বল প্রয়োগ না করলে মানে এফ ইকুয়াল টু কি 0। তাহলে এফ ইকুয়াল টু 0 যদি আমি এই সমীকরণে বসাই, তাহলে 0 এম ভি মাইনাস ইউ বাই টি। আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে আপনি বুঝতে পারবেন এই টি আর 0 এখন কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, আর গুণ। আর এখানে এম ভি মাইনাস ইউ এটা এরকম থাকবে। তাহলে আমার এখানে দেখেন, খেয়াল করেন, এম ভি মাইনাস ইউ এটা ইকুয়াল টু কি হচ্ছে? এটা ইকুয়াল টু 0। ক্লিয়ার কিনা? মনে থাকবে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এমন একটা সমীকরণ আসছে যেখানে বলছে যে দুটো রাশি গুণ আকারে আছে আর তাদের মধ্যে ইকুয়াল দিয়ে শূন্য দেওয়া আছে। এখন বলেন এই দুটো রাশির মধ্যে একটা হচ্ছে বেগের পরিবর্তন আর একটা হচ্ছে ভর। তাহলে আমি যদি লিখি যে ভর কখনো কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। তাহলে অন্য যে গুণফলটা আছে ভি মাইনাস ইউ এইটা ইকুয়াল টু কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে আপনারা এখন যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ভি ইকুয়াল টু আমরা কি লিখবো? ভি ইকুয়াল টু ইউ লিখবো। বুঝছি না বুঝি নাই? আচ্ছা ভি ইকুয়াল টু ইউ মানে কি বলেন তো? গতি অধ্যায় শিখছেন, সমবেগ। বুঝছি না বুঝি নাই? তার মানে কোন একটা বস্তু সমবেগে চলবে কখন? যখন তার উপরে কোনো বল থাকবে না। তাহলে বল না থাকলে একটা গতিশীল বস্তু একই বেগে চলতে থাকবে, তার মানে তার আদি বেগ আর শেষ বেগ কি হবে? শূন্য হবে, সমান হবে। আবার যদি আদি বেগ শূন্য হয় তাহলে তো শেষ বেগও কি হবে? শূন্য হবে। কখন? যদি তুমি বল প্রয়োগ না করো। তাহলে বল প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তন হবে, এটা দ্বিতীয় সূত্র। আর বল প্রয়োগ না করলে কি হবে? বল প্রয়োগ না করলে ইউ ইকুয়াল টু ভি হবে। বলেন ক্লিয়ার কিনা? তাহলে বল প্রয়োগ করলে কি হবে? ভরবেগের পরিবর্তন হবে। আর বল প্রয়োগ যদি আপনি করেন তাহলে ভরবেগের পরিবর্তন হবে। আর বল প্রয়োগ না করলে কি হবে? স্থির বস্তু স্থিরই থাকবে আর গতিশীল বস্তুর গতি একই থাকবে। এই যে ইউ ইউ ভি ইকুয়াল টু ইউ মানেই কি? ইউ যদি 0 হয় তাহলে ভিও 0 হবে, তার মানে স্থির বস্তু স্থির থাকবে। আর ইউ ইকুয়াল ভি মানে কি? তাদের আদি বেগ আর শেষ বেগ কি হবে? সমান হবে। বুঝছি না বুঝি নাই? মনে থাকবে? শিওর? তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র ব্যাখ্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। আমি আশা করবো আর আপনাদের ভুল হবে না। বল প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তন এফ ইকুয়াল টু এম এ, বল প্রয়োগ না করলে ইউ ইকুয়াল টু ভি। তার মানে আদিবেগ শূন্য হলে শেষ বেগও শূন্য, আর যদি তার বেগ থাকে তাহলে তার সমবেগে সে চলবে। মনে থাকবে? আচ্ছা, এবার আমি সেই ভরবেগে আবার ফেরত আসবো। ভরবেগ কাকে বলে বলেন? ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। আচ্ছা, তাহলে ভরবেগ কি শুধু এম ভি হবে? ভরবেগ মানে এম ইউ হতে পারবে না? পারবে। এখন প্রশ্ন হচ্ছে কোন একটা বস্তুর ভরবেগ এইটা কিন্তু অবশ্যই ওই বস্তুটার ভরের উপর যেমন নির্ভর করে, বেগের উপরও তেমনি নির্ভর করে। শুধু ভর বা শুধু বেগের উপর নির্ভর করে না, দুটো রাশির উপরেই নির্ভর করে। কিন্তু এই কথাটা লেখার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে আমার। কারণটা হচ্ছে ভরবেগ দ্বারা কোনো একটা বস্তুর কি বোঝানো হয়? মূলত শক্তি। তার মানে যদি কারোর ভরবেগ বেশি হয় তাহলে বুঝতে হবে ওই বস্তুটার কি হবে? শক্তি বেশি হবে। ঠিক আছে? মনে থাকবে?
তাহলে কোন একটা বস্তুর ভরবেগ বেশি মানে তার শক্তি বেশি। আমরা দেখেছি বন্যার সময় ঝড়ের থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়, ঠিক আছে, কারণ ঝড়ে বাতাসের বেগ থাকে, তাই বাতাসের ভর কম না অনেক, ফলে বেগ বেশি হলেও ভরবেগ কি হয়ে যায়, কম হয়ে যায়। কিন্তু পানির স্রোতের বেগ কম হলেও পানির ভর অনেক বেশি হওয়ার কারণে তার ভরবেগ বেশি, অর্থাৎ তার শক্তি বেশি হয়ে যায়। এই জন্য সুনামির সময় বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল, বুঝতে পারছেন? কারণ ওখানে পানির উচ্চতা বৃদ্ধির কারণে পানির ফ্লো যে ঘটনাটা ঘটে, সেখানে শক্তির ক্ষেত্রে সুনামির শক্তি বেশি ছিল, মনে থাকবে। আচ্ছা, আমরা যদি এখন একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করি, সেটা হলো, মনে করেন আমার কাছে একটা সংখ্যা আছে, সংখ্যাটা হচ্ছে 9। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে বলি যে যে কোনো দুটো সংখ্যা দিয়ে এই 9 বানানো যাবে, তাহলে আমাদের কাছে অনেকগুলো অপশন আছে নাকি? মনে করেন কেউ একজন বলল 7 + 2 এইটা ইকুয়াল টু 9 হতে পারে। এখন আমি বললাম যে আপনারা অন্য কেউ কিছু একটা বলেন, বলেন 6 + 3। তাহলে আপনারা এখন খেয়াল করছেন আমি যে সমীকরণটা এখানে বানানোর চেষ্টা করছি প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা সংখ্যা, খেয়াল করছেন 7, 2, 6, 3 প্রত্যেকেই আলাদা, কিন্তু এই বাম পাশের যে যোগফল আর ডান পাশের যে যোগফল, এই যোগফল কিন্তু 9। তার মানে আমরা বলি যে এটা 9 হচ্ছে সংরক্ষিত হয়েছে, বুঝছি না বুঝি নাই? আচ্ছা, যদি কেউ মনে করে যে আমি 1 + 8 লিখবো, আবার যদি কেউ মনে করে আমি 10 + -1 লিখবো, তাহলেও কি সংরক্ষিত হয় না? তার মানে প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা হতে পারে, কিন্তু তাদের মোট যোগফল কত এটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? তো আমাদের এই 9-10 লেভেলে খুব কমন একটা প্রবলেম আমাদের পরীক্ষায় আসে, সেটা হলো ভরবেগের সংরক্ষণ নীতি মানে কি মানে না, উদ্দীপকের ঘটনাটায় ভরবেগ সংরক্ষিত হয় কিনা, এরকম একটা কমন সিম্পল প্রশ্ন পরীক্ষায় আসে। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমি আবার একটু আপনাদেরকে মনে করায় দিতে চাই। ওকে, তাই ভরবেগের সংরক্ষণ সূত্রটা কেউ বলতে পারবেন এই মুহূর্তে? কারণ মনে আছে বলেন, কেউ বলতে পারেন কিনা বলেন। দুটি বস্তু একমের সংঘর্ষে পড়বে, এদের আদি ভরবেগ বস্তুদ্বয়ের আদি ভরবেগের যোগফল এবং সংঘর্ষে পড়ে বস্তুদ্বয়ের ভরবেগের যোগফল সমান। আচ্ছা বসেন, দেখেন যখন আমরা কোনো একটা সূত্র বলবো না, এই সূত্রটা অবশ্যই আপনাকে 100% বলার চেষ্টা করতে হবে। কিরকম? ভরবেগের সংরক্ষণ সূত্র বলতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে কোট করতে হবে যদি ক্রিয়া বা প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে। আমি আপনাদের বারবারই বলতেছি, আবার কোনো সংজ্ঞা বা কোনো সূত্র লেখার বা পড়ার সময় আপনাকে একদম 100% পারফেক্ট হইতে হবে, কোনো কিছু নিজে বানায় লেখার প্রয়োজন নেই। ক্রিয়া বা প্রতিক্রিয়া বল বাদে অন্য কোনো বল থাকলে এই সূত্র কাজ করবে না। তাহলে আপনি যদি এটা না লেখেন তাহলে অবশ্যই আপনি এটা 0 পাবেন, মনে থাকবে? তাই প্রথম বক্তব্য কি হবে? ক্রিয়া বা প্রতিক্রিয়া বল না থাকলে, মানে ক্রিয়া বা ছাড়া অন্য কোনো বল না থাকলে শুধুমাত্র কি থাকবে? ক্রিয়া আর প্রতিক্রিয়া, অন্য কোনো বল, ফ্রিকশন বা অন্য কোনো বস্তু, অন্য কোনো বল কাজ করবে না, শুধুমাত্র কি অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স থাকবে। বুঝছি না বুঝি নাই? আচ্ছা, তাহলে কি হবে? 2 বা ততোধিক, এই যে আপনি বললেন যে, মানে আমি যদি বলি দুটো বস্তু, তাহলে কিন্তু সূত্রটা কি হয়ে যায়? সূত্রটা কিন্তু আর ইউনিভার্সাল থাকে না, সূত্রটা কিন্তু একটা মানে শর্তের ভিতরে চলে আসে। কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিন্তু 1 কোটি বস্তুর জন্য সম্ভব। বুঝছি না বুঝি নাই? এই কারণে আপনাকে বলতে হবে 2 বা ততোধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে সংঘর্ষের পূর্বে তাদের যোগফল এবং সংঘর্ষের পরে তাদের যোগফল সবসময় কেমন থাকবে? সেম থাকবে। বুঝছি? তাহলে দুটো জিনিস এখানে মনে রাখতে হবে, ক্রিয়া বা প্রতিক্রিয়া বল কাজ করবে, অন্য কোনো বল কাজ করবে না। 2 নাম্বার মনে রাখতে হবে, এখানে শুধু দুটো বস্তু না, 2 বা ততোধিক বস্তুর মধ্যে এটা কাজ করবে। বুঝছি না বুঝি নাই? ওকে, আমরা এবার এটা প্রমাণ করার চেষ্টা করি। মনে করেন আমাদের কাছে একটা বস্তু আছে, বস্তুটা হচ্ছে পি। আমি ধরে নিচ্ছি এই বস্তুটার ভর m1 আর এই বস্তুটার বেগ এটা হচ্ছে u1।
u1 মানে এই বস্তুটার আদিবেগ, ক্লিয়ার? বস্তুটার ভর m1, হ্যাঁ, আর বস্তুটার নাম হচ্ছে p। আমাদের কাছে আরো একটা বস্তু আছে, এই বস্তুটার নাম হচ্ছে q, এই বস্তুটার ভর হচ্ছে m2, এই বস্তুটার বেগ হচ্ছে u2। এই বস্তুটাও একই সরল রেখায় একই দিকে গতিশীল আছে, ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এখন বলি এই p বস্তুটার ভরবেগ কত, আপনি কি বলবেন? m1 u1। আমি যদি বলি q বস্তুটার ভরবেগ কত, m2 u2, ক্লিয়ার? এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের উদ্দেশ্য তো ভরবেগের সংরক্ষণ নীতি প্রমাণ করব, তাই না? তো প্রমাণের জন্য এখানে কি ঘটতে হবে? সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে। তো সংঘর্ষই যদি না থাকে, তো সংঘর্ষের পরে আর কি হবে, বুঝতে পারছেন? তো এই সংঘর্ষ ঘটানোর জন্য আমি বলে দিচ্ছি যে বস্তুটা পেছনে আছে সেই বস্তুটার বেগ বেশি। তো বেগ বেশি থাকার কারণে কিউ বস্তুটা আগে থাকলেও এক সময় পি বস্তুটা কি করবে? অবশ্যই কিউ বস্তুকে আঘাত করবে, মনে থাকবে? তো কিছু দূর যাওয়ার পরে আমরা দেখলাম যে পি বস্তু আর কিউ বস্তু এখানে কি হয়েছে? পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তা আমরা বলতেছি পি বস্তুটা কিউ বস্তুকে F1 বল দিল, এটা ক্রিয়া, বুঝছি? আর কিউ বস্তুটা পি বস্তুর উপরে বল দিল, যেটার নাম কি? প্রতিক্রিয়া। ওকে, F2। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমি বলছিলাম যে এই ক্রিয়া বলটা যতক্ষণ কাজ করবে প্রতিক্রিয়া বলটাও কিন্তু ততক্ষণই কাজ করবে। আর এই ঘটনায় ক্রিয়া বা প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল নাই, মনে থাকবে? আচ্ছা, সংঘর্ষ হলো। আচ্ছা, সংঘর্ষ হওয়া মানে কি? ক্রিয়া বা প্রতিক্রিয়া কি অন্য কিছু না এক ধরনের ফোর্স, বল, নাকি? তাহলে আগে বস্তুটা যতক্ষণ সংঘর্ষ হয়নি ততক্ষণ বস্তুটার কন্ডিশন কি বলেন তো? বস্তুটা একই বেগে চলবে, হ্যাঁ? সংঘর্ষ হয়েছে মানে বল প্রয়োগ হয়েছে, তখন ওর বেগ কি আর ইউ থাকবে? বেগ চেঞ্জ হয়ে যাবে না? তাহলে সংঘর্ষের আগ পর্যন্ত এদের বেগ u1 আর u2 ছিল, কিন্তু সংঘর্ষের পরে পি বস্তুটা ভর একই আছে, কোনো কিছু ধ্বংস হয়নি, কিন্তু তার বেগ কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এবং কিউ বস্তুটা যার ভরও কি ছিল? একই ছিল, কিন্তু তাদের বেগটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বুঝছি না বুঝি নাই? তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা যেটা বলছিলাম, সংঘর্ষের পূর্বে তাদের ভরবেগের যোগফল, তার মানে এটা হচ্ছে পূর্বে, সংঘর্ষের পূর্বে, এখানে হচ্ছে সংঘর্ষ, আর এইটা যদি আপনি সংঘর্ষের পরে পি বস্তুটার ভরবেগ বলেন তাহলে m1 v1, আর কিউ বস্তুটার ভরবেগ বলেন m2 v2, তাহলে এদের যোগফল হচ্ছে সংঘর্ষের পরে m1 v1 প্লাস m2 v2। বলেন বিষয়টা বুঝতে পারছি কিনা? তার মানে সংঘর্ষের পূর্বে ওই বস্তুর যতগুলোই বস্তু থাকুক না কেন তাদের ভরবেগের যোগফল, আর সংঘর্ষের পরে, এটা হচ্ছে সংঘর্ষের পরে তাদের ভরবেগের যোগফল কেমন হবে? সমান হবে, মনে থাকবে? আচ্ছা, আপনারা এখানে একটু খেয়াল করেন, আমরা এটা প্রমাণের চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী F1 ইকুয়াল টু মাইনাস F2। মনে করেন আপনাদের আরো একটা অনুধাবনমূলক প্রশ্ন পড়ে যে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করো। তো যদি আপনি এটা বুঝেন আপনার দুটো লাভ হবে, আপনি এই ভরবেগের সংরক্ষণ বুঝতে পারবেন, নৌকার বন্দুকের অঙ্ক করতে পারবেন, আবার এই অনুধাবনমূলক প্রশ্নটার উত্তর দিতে পারবেন যে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কেমনে নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করতে পারি। মনে থাকবে তো? একটু খেয়াল করেন সবাই, আমরা এরকম একটা সিনারিও, একটা একমাত্রিক গতির ক্ষেত্রে দুটো বস্তুর সংঘর্ষ বুঝাইছি। সংঘর্ষের আগে তাদের ভরবেগ m1 u1 আর ভরবেগ ছিল m2 u2। সংঘর্ষ হওয়া মানে ক্রিয়া বা প্রতিক্রিয়া বল দেওয়া, বল দেওয়ার কারণে কি হবে? অবশ্যই তাদের গতির পরিবর্তন হবে, আর এই গতির পরিবর্তনের কারণে পি বস্তুটার গতি বা বেগ সেটা হচ্ছে v1, কিউ বস্তুটার বেগ হয়ে গেছে v2, অর্থাৎ তাদের ভরবেগ m1 v1 আর ভরবেগ m2 v2।
বুঝছি না বুঝি নাই? তার মানে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন প্রথম বস্তুটার ভরবেগ ছিল m1u1, আবার সংঘর্ষের পরে প্রথম বস্তুটার ভরবেগ হয়ে গেছে m1v1। তাহলে ভরবেগ কি একই আছে না আলাদা? আলাদা হয়ে গেছে না? তাহলে ভরবেগের পরিবর্তন হয়েছে না? কারণ এখানে কি কাজ করছে? ক্রিয়া বা প্রতিক্রিয়া বল কাজ করছে। বল কাজ করলেই কি হবে? গতির পরিবর্তন হবে, তার মানে ভরবেগের পরিবর্তন হবে। বুঝছি? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে নিউটনের কোন সূত্র? কথা বলেন। এটা নিউটনের তৃতীয় সূত্র। ওকে, আচ্ছা এবার একটু আসেন, F1 মানে কি? m1 a1, ক্লিয়ার? F2 মানে কি? m2 a2। মানে আমরা যে নিউটনের দ্বিতীয় সূত্র প্রমাণ করলাম F = ma, আমি এখানে নিউটনের দ্বিতীয় সূত্র লিখলাম, অন্য কিছু না। ক্লিয়ার? এখানে অন্য কোনো প্যারা নেই। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি, যদি আমরা সুন্দরভাবে এই সমীকরণটাকে একটু ভাঙাতে চাই, খেয়াল করেন, এ মানে কি? ত্বরণ। তবে আমি কিন্তু এখানে T1 বা T2 দিব না, বুঝছেন তো কেন দিব না? আচ্ছা, এবার খেয়াল করেন, মাইনাস m2 v2 মাইনাস u2 বাই কি t। ওকে, আপনি খেয়াল করবেন দুই পাশ থেকেই কিন্তু t আর t এটা কি করে দেওয়া যায়? কেটে দেওয়া যায়। তাহলে এবার খেয়াল করেন আমাদের জন্য অবশিষ্ট থাকতেছে কি, যদি আমরা এইটা একটু বোঝার চেষ্টা করি। এখন মনোযোগ দেন, m1, আমি কি করব, এই m1 এর সাথে এই যে v1 u1 থেকে যাচ্ছে না, এটা একবারে এখানে গুণ করে দেব। তাহলে m1 v1 মাইনাস m1 u1, আমি আশা করি আপনারা এই লাইনটা বুঝতে পেরেছেন সবাই, ইকুয়াল টু মাইনাস মাইনাসের জায়গায় থাকবে m2 v2, m2 v2। ওকে ফাইন। এবার খেয়াল করেন এই মাইনাস আর এই মাইনাস যখন গুণ হয়ে যাবে তখন এটা প্লাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে m2 u2। প্রিয় শিক্ষার্থীরা যদি একটু মনোযোগ দেন, এর পরের লাইনটা একটু খেয়াল করি সবাই, m1 v1 কে আমি বাম পাশেই রেখে দিলাম, আর ডান পাশের খেয়াল করেন একটু, ডান পাশের এই যে রাশিটা মাইনাস m2 v2, এইটাকে আমি কি করলাম? বাম পাশে নিয়ে আসলাম। ওকে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর m2 v2। ওকে, এবার একটু খেয়াল করি সবাই, আমাদের সমান চিহ্নের ডান পাশে আগে থেকেই কি আছে? ওখানে m2 u2 আছে না নাই? এবার দেখেন আমাদের বাম পাশে আগের সমীকরণটাই মাইনাস m1 u1 ছিল না? ছিল না? তাহলে ওই পাশে ওটা চলে গেছে, তাহলে এটা হয়ে গেছে m1 u1। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমাদের ডান পাশের রাশিটা কিন্তু এই যে সংঘর্ষের পূর্বে এই রাশিটা, খেয়াল করেন m1 u1 প্লাস m2 u2, তাহলে এখানেও কি আছে? m2 u2 প্লাস m1 u1। ওকে, আবার একটু খেয়াল করেন আমাদের সংঘর্ষের পরে m1 v1 প্লাস m2 v2 এই রাশিটা আছে কিনা? আমাদের এই প্রথমেই আমাদের বাম পাশে m1 v1 প্লাস m2 v2। তার মানে আমরা বলতে পারি সংঘর্ষের পূর্বে যতগুলোই বস্তু থাকুক, যদি ক্রিয়া বা প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে তাদের ভরবেগগুলোর যোগফল সংঘর্ষের পরে তাদের ভরবেগগুলোর যোগফল কি হবে? সমান হবে। তাহলে আমরা যদি এখন বলি যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি আসলে, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা যদি আমরা বলি, সবাই একটু মনোযোগ দিবেন, ভরবেগের সংরক্ষণ সূত্রটা যদি আমরা বলি, তাহলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, তাই না? কিন্তু আমরা ভুলে যাব না যে এই সূত্রটা m1 u1 প্লাস m2 u2 প্লাস ডট 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 mn un, তার মানে কি অসংখ্য বস্তুর জন্য n সংখ্যক বস্তুর জন্য এই সমীকরণটা আমরা লিখতে পারি। তাহলে ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 প্লাস ডট ডট mn vn। প্রিয় শিক্ষার্থীরা সবাই আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পারছেন। দুই বা ততোধিক বস্তুর জন্য যতোধিক বস্তু আপনি নিয়ে পারেন, যদি শুধু ক্রিয়া বা প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে যে কোনো সংখ্যক বস্তুর জন্য এই সূত্রটা সমর্থন করবে। এটাকে বলে ভরবেগের সংরক্ষণ সূত্র।
মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা। আপনারা যখন ক্লাস 9-এ আমি এসবগুলো পড়াইছিলাম, দু একটা প্র্যাকটিক্যাল আমি দেখাইছিলাম আপনাদের, আই থিঙ্ক আপনাদের মনে আছে। হ্যাঁ, নিউটন, ক্রিডেল এগুলো দেখাইছিলাম। আচ্ছা, যাই হোক, এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র আপনারা শিখলেন, এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমাদের দুইটা প্রবলেম পড়ে। একটা হচ্ছে নৌকার পশ্চাৎবেগ বের করো, একটা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ বের করো। এটা পৃথিবীর সহজ অঙ্কগুলোর মধ্যে একটা। তো আমি আপনাদের প্রথমে নৌকার পশ্চাৎবেগ বের করা, এইটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি নৌকার ভর m1, আর নৌকার উপরে যে মানুষ আছে সেই মানুষের ভর m2। আমি ধরে নিচ্ছি নৌকার আদিবেগ u1 আর মানুষের আদিবেগ হচ্ছে u2। ওকে, তাহলে এখন আমি যদি ভরবেগের সংরক্ষণ সূত্রটা লিখি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এই সূত্রটা তো না? তো আমরা যদি একটু খেয়াল করি সবাই, আপনাদের মনে রাখতে হবে এই যে নৌকার পশ্চাৎবেগ মানে আসলে নির্ণয় করতে বলছে কি না, এটা খুব ইম্পর্টেন্ট কেস। মানে সাধারণত নৌকার উপরে গিয়ে আমরা দাঁড়ালাম, এই নৌকাটা নদী পারাপারের জন্য ইউজ হচ্ছে, তো আপনাকে অন্য পাড়ে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর নৌকাটা কি করে, মাঝি ওই পাশে নিয়ে গিয়ে স্টার্ট বন্ধ করে দেয়, তারপর ওই যে যেটাকে বলে বৈঠা দিয়ে বাই, যেটা, এগুলো সব বন্ধ হয়ে যায়, তাই না, পাড়ে পৌঁছানোর পর। তার মানে আমরা বলি নৌকাটা থেমে গিয়েছে। এখন আপনি যদি বলেন পানির ঢেউয়ের কারণে নৌকাটা নড়ানড়ি করতেছে, এটা নৌকার গতি, এরকম চিন্তা করা যাবে না। তাহলে নৌকার পাড়ে গিয়ে নৌকাটা থামানো হয়েছে, এবং মাঝি দেখবেন নৌকাটা যে দড়ি বাঁধা থাকে এইটা হাতে করে বা কোনো কিছুর সাথে আটকায়ও দাঁড়ায় থাকে, আর মানুষ তখন নামা শুরু করে। ঠিক আছে, এখন মাঝির কি দরকার ছিল যে ও দড়ি ধরে নিয়ে আটকানো থাকবে? নৌকা তো স্থির, শুধু স্রোতের টান, এখানে এগুলো কোনো চিন্তা করা যাবে না। এখানে চিন্তা করতে হবে যেটা, সেটা হচ্ছে আপনি যখন নামবেন নৌকা থেকে, তখন অবশ্যই আপনি নৌকার উপর একটা বল প্রয়োগ করবেন। নৌকার উপর আপনি বল প্রয়োগ করবেন, নৌকাও আপনাকে একটা বল প্রয়োগ করবে। এই কারণে আপনি কি করবেন, আপনি একটু হলেও সামনের দিকে কি হবে, আগায় যাবেন। বলে ঠিক কিনা? হ্যাঁ, নৌকা কি হবে, অবশ্যই পেছন দিকে নৌকাটা একটু সরে আসবে। এই যে আপনি নৌকার উপরে বল দিচ্ছিলেন, এটা ক্রিয়া, আর নৌকাটা যে পেছন দিকে সরে আসছে এটা প্রতিক্রিয়া। কোশ্চেন হলো, আমাদেরকে খেয়াল করেন সবাই, কোশ্চেন হলো এই যে নৌকাটা যখন থামানো হলো, তাহলে এখানে সংঘর্ষটা কোথায়, এইটা আপনারা বুঝতে পারেন না। নৌকা যখন থামানো হলো, অবশ্যই তখন নৌকার আদিবেগ কত, 0। নৌকার উপরে যে ব্যক্তি দাঁড়ানো আছে তার আদিবেগ কত, 0। আমি মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারিনি। তাহলে মনে রাখবেন, নৌকার অঙ্কে বা বন্দুকের অঙ্কে সংঘর্ষের আগে, শুধুমাত্র স্পেশাল এই দুটো অঙ্কের ক্ষেত্রে, নৌকার বন্দুক, সংঘর্ষের আগে ব্যক্তি এবং নৌকার আদিবেগ 0 হবে। আর এখানে সংঘর্ষ কোথায়, ওই যে থামানোর পরে নামার সময় আপনি যখন নৌকার উপর বল প্রয়োগ করছেন, এটাই হচ্ছে সংঘর্ষ। বুঝি নাই? বুঝি নাই? একটু মনোযোগ দিবেন। তাহলে নৌকাটার সংঘর্ষের পরে ওদের কি থাকবে, ওদের শেষ বেগ থাকবে, কিন্তু সবাই একটু খেয়াল করেন, অবশ্যই এদের আদি ভরবেগ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বুঝছি না বুঝি নাই? মনে থাকবে? আচ্ছা, মনে করেন এখানে একটু খেয়াল করি সবাই, আমি নৌকা আর মানুষ এর মধ্যে বড় কোনটা? তা নৌকার ভরটাকে যদি বড় হাতের এম আর মানুষের ভরটাকে যদি ছোট হাতের এম, নৌকার বেগটাকে যদি আমি বড় হাতের ভি আর নৌকার বেগটাকে যদি আমি ছোট হাতের ভি দেই, তাহলে কিন্তু আমার এই 1 আর 2 এর কোনো ঝামেলা থাকে না। তাহলে সমীকরণটা এরকম হয়ে যায়। পরীক্ষার হলে নৌকা বা বন্দুকের অঙ্ক পড়লে আপনি কিন্তু আমরা জানি বলে এই সমীকরণটা লিখতে পারেন। ঠিক আছে, এবার দেখেন, খেয়াল করি সবাই, আমি যদি এর পরের লাইন যদি লিখি, খেয়াল করেন, mv ইকুয়াল টু মাইনাস mv, এরকম লেখা যায় না? কারণ যেহেতু দুটোর যোগফল,
একটাকে যদি সমান চিহ্নর বাম পাশে নিয়ে যাই তাহলে সেটা মাইনাস হয়ে যায়। এবার খেয়াল করেন, বড় হাতের ভি ইকুয়াল টু মাইনাস ছোট হাতের এম বাই বড় হাতের এম ইন্টু কি ভি। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিবেন সবাই প্লিজ। সবাই মনোযোগটা হচ্ছে, আপনারা কি খেয়াল করছেন এইটা যদি ব্যক্তির বেগ হয় তাহলে ব্যক্তি যেদিকে যাচ্ছে রেজাল্টটা কার? নৌকার না? রেজাল্টটা কিসে পাচ্ছেন? মাইনাস। তাহলে এই ব্যক্তির বেগের বিপরীত দিকে পাওয়া যাবে নৌকার বেগটা। এই মাইনাসটা তাই বোঝাচ্ছে, নৌকা যেদিকে যাচ্ছে ব্যক্তি তার বিপরীত দিকে যাচ্ছে। মনে থাকবে? তাহলে বন্দুক আর গুলির জন্য যখন আপনি লিখবেন তাহলে আপনি একদম নর্মালি এখন নিজে নিজেই চিন্তা করেন, আপনি যদি বন্দুক দিয়ে কোনো কিছুকে টার্গেট করেন তাহলে কি আপনি বন্দুকটা নাড়াবেন না একদম লক্ষ্য স্থির করে টার্গেটে তাকায় থাকবেন? তার মানে আপনি চোখের পলকও ফেলাবেন না, চোখকেও নাড়াবেন না, টার্গেট সরে যাবে। কি ব্যাপারটা এরকম না? তার মানে এবার আপনি চিন্তা করেন, ট্রিগার চাপার আগে বন্দুকের বেগ এবং বন্দুকের ভেতরে থাকা গুলির বেগ কেমন? অবশ্যই জিরো। তাহলে নৌকার ক্ষেত্রে যেমন আদি বেগ আপনি জিরো বসাইছেন, বন্দুক আর গুলির ক্ষেত্রেও তেমনি কি জিরো। তাহলে নৌকা আর বন্দুকের ক্ষেত্রে আমরা জানি বলে আপনি একবারেই এমভি ইকুয়াল টু জিরো লিখতে পারেন। মনে থাকবে? তাহলে বন্দুকের ক্ষেত্রেও আপনি পাবেন ছোট হাতের এম ভাগ বড় হাতের এম ইন্টু ছোট হাতের ভি। খেয়াল করেন, এইটা যদি গুলির বেগ হয় তাহলে গুলির বেগ যেদিকে অবশ্যই বন্দুকের বেগ কি হবে? তার বিপরীত দিকে। এই মাইনাস চিহ্নটা দ্বারা বন্দুকের বিপরীত দিক বোঝায়। গুলি যেদিকে যাবে বন্দুকের বেগটা তার বিপরীত দিকে বোঝায়। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? বোঝা গেছে? তাহলে আজকে আমাদের এই পর্যন্ত আমাদের লেকচারটা থাকবে। আগামী দিন আমি আপনাদের এই অধ্যায়ের সব থেকে বড় যে সমীকরণটা অর্থাৎ V1 আর V2 এটা কিভাবে বের করতে হয়, সেইটার সাপেক্ষে কি ধরনের প্রবলেম আসে এবং কপিকল আর ফ্রিকশন, এই তিনটা টপিক আমি আগামী দিন পড়াবো। বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।